নমস্কার। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সুখবর দেওয়া হলো। নতুন নিয়মে বহু মহিলা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে 17ই আগস্ট। 3,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে পাচ্ছে, কিন্তু বেশ কিছু 5-6 ধরনের মহিলারা টাকা পাচ্ছে না ব্যাংক অ্যাকাউন্টে, একদম সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। তারা কারা? আর যারা আজকে টাকা পাচ্ছে 17 তারিখ, তারা কারা? একই সাথে 17 তারিখ যদি টাকা না ঢোকে, তাহলে 18, 19 না 20 কবে ঢুকবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আপনাদেরকে জানাবো। কাজে আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটন, এতে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমগ্র তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেশপ্রেমী হলে তো সাবস্ক্রাইব আপনারা করেই নিয়েছেন, অবশ্যই ওই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো এখানে একে একে পুরো বিষয়টা বলবো যে নতুন নিয়ম এবং পেমেন্ট নিয়ে যারা আজকে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কী হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে বলে রাখি যে আগস্ট মাসে যে ঘটনাটা ঘটতে চলেছে, যেখানে রাজ্যে টোটাল আবেদনের সংখ্যা যদি বলি প্রায় 1,80,00,000 মহিলা। কেউ হয়তো আপনাদের অনলাইনে করেছেন, কেউ হয়তো অফলাইনে করেছেন, ঠিক আছে, অফলাইনে করেছেন, কেউ অনলাইন অফলাইন দুটোতেই করেছেন, কিন্তু একজনের অনলাইন অফলাইনে করলে একটাকেই কাউন্ট করা হবে। তো টোটাল এরকম মোট 1,80,00,000 আবেদন জমা পড়েছে। মানে এটা কিন্তু কম ব্যাপার নয়, বহু আবেদন কিন্তু জমা পড়েছে, যেটা আগের সরকার রীতিমতো যে সংখ্যায় অন্নপূর্ণা দিত তার থেকেও বেশি আবেদন কিন্তু জমা পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, যার থেকে প্রায় 1.5 কোটিরও বেশি যোগ্য বিবেচিত হচ্ছেন। এক্স্যাক্ট কারা যোগ্য বিবেচিত হচ্ছেন সেটা বলছি। এবং মাসে 3,000 টাকা করে তারা সরকারি অনুদান পাচ্ছেন। এবার বলে রাখি, প্রাথমিক যোগ্যতার বাস্তবমূলক শর্ত যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই শর্তগুলো আপনাদের পূরণ করতেই হবে। এই 4টে শর্ত। প্রথম হচ্ছে বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অনেকেই আগে অন্নপূর্ণা যোজনার যখন ছিল না, আগের সরকারের যখন লক্ষ্মীর ভাণ্ডার ছিল, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সাথে সাথে বার্ধক্য ভাতা পেতেন। অর্থাৎ যারা 60 বছর হয়ে যায়, 60 বছরের বেশি, সরকারি নিয়ম অনুযায়ী তাদের বার্ধক্য ভাতা পাওয়া উচিত, কিন্তু তারা বার্ধক্য ভাতাও পেতেন, লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন, একসাথে তারা 1,500, 3,000 টাকা বহু 60 বছরের বেশি মহিলারা পেতেন। কিন্তু সরকারের রুলস এখানে লঙ্ঘন করা হবে না। সরকার পরিষ্কারভাবে জানিয়েছেন 25 থেকে 60 বছরের মধ্যে হলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, 60 বছরের বেশি হলে বার্ধক্য ভাতা পাবেন, অন্নপূর্ণা ভাণ্ডার নয়। তো 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। দ্বিতীয়, ট্রাস্ট ব্লুতে যদি বলি নাগরিক অর্থাৎ সিটিজেনশিপ এখানে গুরুত্ব সহকারে, কারণ অবশ্যই আমাদের রাজ্যের জনগণের টাকা, আমাদের দেশের জনগণের টাকা অন্য দেশের মহিলারা বা অন্য রাজ্যের মহিলারা কেন পাবে আমাদের রাজ্যের প্রাপ্য টাকা? সেই কারণে ভারতীয় নাগরিক হতে হবে, ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক। যারা ভোটার লিস্টে নাম রয়েছে তারাই কিন্তু পাবেন। হ্যাঁ, এটা হতে পারে আপনার ভোটার লিস্টে কোনো কারণে নাম ওঠেনি, SIR এর দরুন আপনি ট্রাইব্যুনালে রয়েছেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই মুহূর্তে সুযোগ সুবিধা পাবেন, সেটাও ছাড় দিয়ে রেখেছে রাজ্য সরকার। এবার বলে রাখি যে লিঙ্গ,
মানে মহিলা হতে হবে। কেন আমি এটা সবাই জানে মহিলাদের জন্য, কেন আমি বলছি, কিছু পুরুষও রয়েছে যারা কিন্তু আবেদন করেছেন, সেটাও খুঁটিয়ে দেখে বাদ দেওয়া হয়েছে। এবং আগের সরকারের আমলে 3 লক্ষের কাছাকাছি নাকি পুরুষেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তো সেই কারণে সেগুলোও সংশোধন করা নজরদারিতে দেখা হচ্ছে। এবং পেনশন, আগে থেকে অন্য কোনো মাসিক পেনশন হলে অযোগ্য বিবেচিত হবেন। আগে যদি কোনো ধরনের মাসিক পেনশন পেয়ে থেকে থাকেন বা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, মাসিক কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু পাবেন না, এমনই বলা হয়েছে। এবার আয় বা আয়করের নতুন নিয়ম, যেখানে ব্যক্তিগত আয়কে কিন্তু নতুনভাবে জুড়ে দেওয়া হয়েছে। যে সমস্ত মহিলাদের ইনকাম 10,000-এর বেশি, অর্থাৎ আপনাদের মধ্যে যে সমস্ত দের মাসিক ইনকাম মানে মাসিক নিজস্ব আয় 10,000 টাকার কম হবে, তারা এর বেশি উপার্জন করলে বাতিল হবে। অর্থাৎ আপনার যে মহিলা আবেদন করেছে তার 10,000 টাকার বেশি যদি ইনকাম হয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন বাতিল হবে সরকারি নিয়ম অনুযায়ী। কারণ 10,000 টাকা ইনকাম করছে নিজেই, সেই কারণেই সরকার হয়তো এই উদ্যোগ নিয়েছে। এবং পরিবারের আয়, ঠিক আছে, পরিবারের আয় হচ্ছে 12 লক্ষ টাকা। যদি পরিবারের আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে, মানে পরিবারের আয় মোট বার্ষিক আয় যদি 12 থেকে 13 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলেও কিন্তু পাবেন না। যে পরিবারে 4-5 জন রয়েছে, যে পরিবারের মাসিক আয় 1 থেকে 2 লাখ টাকা, সেই পরিবারে কি আর প্রয়োজন রয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা? সেই কারণেই কিন্তু বাতিল করা হয়েছে। সতর্কতা, পরিবারের কোনো সদস্য যদি আয়কর দেন তাও আবেদন বাতিল হবে। কারণ পরিবারের কোনো সদস্য আয়কর দেওয়া মানে কি, যে ব্যক্তি ইনকাম ট্যাক্স দেয় তার ইনকাম কত, মোটামুটি 13 লাখের ওপরে, মানে মাসে 1 লাখের ওপরে তো ইনকাম কমপক্ষে। তো সেক্ষেত্রে তার কি 3,000 টাকা লাগবে, তার কি 3,000 টাকা প্রয়োজন? তো সেই কারণে কিন্তু এটাও বাতিল করা হয়েছে। এবার বলে রাখি, সম্পত্তি এবং জমির নিয়ম গ্রামের ক্ষেত্রে আলাদা নিয়ম করা হয়েছে, শহরের ক্ষেত্রে আলাদা নিয়ম করা হয়েছে, এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও আলাদা নিয়ম করা হয়েছে। এখানে ক্লিয়ার করি, 3টের বেশি পাকা রুম আছে, আপনি যোগ্য হবেন। বিশেষ করে এই নিয়মে ছাড় বা শিথিল করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। কি জানিয়েছেন? গ্রাম পঞ্চায়েত বা ছোট পৌরসভা, গ্রাম পঞ্চায়েত হোক কিংবা ছোট পৌরসভা হোক, তো উভয়ে আপনার যদি 3টে ঘরের বেশি থাকে তাও কিন্তু আপনি যোগ্য হবেন। আপনার যদি 10টা রুমও থাকে তাও কোনো অসুবিধা নেই, আপনি যদি গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটির আন্ডারে থেকে থাকেন। কিন্তু আপনি যদি কর্পোরেশন এলাকা, যেমন কলকাতা, রেড জোন, এইসব জায়গায়, মানে 7টা যে কর্পোরেশন রয়েছে বড় বড়, সেই 7টা কর্পোরেশনের আন্ডারে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য রেড জোন। তো সেখানে 3টে বেশি রুম থাকলে কিন্তু বাতিল হবে। যাদের 3 বিএইচকে 4 বিএইচকে এর ফ্ল্যাট রয়েছে তাদেরও কিন্তু বাতিল হবে। তো এটা কাদের ক্ষেত্রে? এটা কর্পোরেশনের ক্ষেত্রে, যেগুলো বড় বড় কর্পোরেশন রয়েছে সাত্ত্বিক, লাইক কলকাতা, তাদের। আর বাদবাকি গ্রাম হোক, মিউনিসিপ্যালিটি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, আপনাদের ঘরে কটা আছে তার উপর আপনার আবেদন বাতিল হবে এরকম কিছু নয়। প্রত্যেকে পাচ্ছেন 50 ডেসিবেল বা হাফ একর, যদিও হাফ একর জমি অনেক, তো 50 ডেসিবেল বা হাফ একর জমির যদি বেশি জমি থাকে তাও আপনি যোগ্য। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিংবা পৌরসভার আন্ডারে থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কর্পোরেশনে থাকেন তাহলে সরাসরি বাতিল হবে যদি 50 একর মানে হাফ একর বা 50 ডেসিবেলের বেশি জমি থাকে। কেমন? এবার বলে রাখি সরাসরি চাকরি সংক্রান্ত নিয়মাবলী। এমপ্লয়মেন্ট আপনার বা আপনার বাড়ির, তার উপরেও কিন্তু নির্ভর করছে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তো চলুন দেখি। প্রথম শর্ত, আবেদনকারীর পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি যদি করে সেক্ষেত্রে কিন্তু সরাসরি বাতিল। অর্থাৎ পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম হয়, যেটা দিয়ে অনেক সুবিধা পায় সরকারি চাকরি করলে, সেক্ষেত্রে কিন্তু ও বাতিল হচ্ছে, কারণ ডিও বাড়িয়ে দেওয়া হয়েছে সব দিক বিবেচনা করে। তারপরে চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বা সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী, এরা নিজেদের আয় যদি 10,000 পেরিয়ে যায়, কারা কন্ট্রাকচুয়াল কর্মী, মানে নিজে যে আবেদন করছে, বাড়ির পরিবারে কেউ কন্ট্রাকচুয়াল কর্মী হতেই পারে, সেক্ষেত্রে বাদ যাবেন না।
সরকারি চাকরিওয়ালা হলেই বাদ যাবেন। এছাড়া যদি দেখা যায় আপনার বাড়িতে কেউ কন্ট্রাকচুয়াল কর্মী আছে, আপনি বাদ যাবেন না, কিন্তু আপনি কন্ট্রাকচুয়াল কর্মী, আপনি হতে পারে আশা কর্মী, হতে পারে সিভিক ভলেন্টিয়ার, হতে পারে আপনি প্যারা টিচার। তো এক্ষেত্রে আপনার ইনকাম যদি 10,000-এর নিচে হয়, যেটা বললাম নিজস্ব আয় 10,000-এর নিচে, তাহলে কিন্তু আপনারা যোগ্য, আপনারা টাকা পাচ্ছেন। একই সাথে স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী সরাসরি বাতিল হবে না, এ নিয়ে একটা প্রশ্নও রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান দিলে এটা নিয়ে আরও ক্লিয়ার হবে যে সরাসরি বাতিল করছে না সরকারি চাকরি আপনার পরিবারে। নিজে যদি সরকারি চাকরি করে আবেদন, নিজে যদি সরকারি চাকরি করেন তাহলে সরাসরি বাতিল। আর যদি পরিবারের কেউ সরকারি চাকরি করে, স্বামী সরকারি চাকরি করে বা কেউ চাকরি করে, তো সেক্ষেত্রে বাতিল হবে কি না সেটা শিওরলি বলা যাবে না। আপনাদের স্ত্রীর নিজস্ব আয় এবং অন্যান্য বিশেষ কিছু দেখা হবে, সব দিক বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে, দেখা গেল আপনার স্বামী সরকারি চাকরি করে, আপনার সঙ্গে থাকেন না, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। আপনারা যৌথভাবে থাকেন তাহলে টাকা পাবেন। তো এগুলো বিবেচনাযোগ্য, তো এটা সরাসরি বাতিল হচ্ছে না। কেমন? এবার বলে রাখি, অন্যান্য অন্নপূর্ণা ভান্ডারের সাথে আপনি দুটো পেতে পারেন। প্রথম হচ্ছে পিএম কিষাণ। পিএম কিষাণ আপনি সাথে অন্নপূর্ণা যোজনা পেতে পারেন, কারণ পিএম কিষাণে একটু ভাবেন, পিএম কিষাণে দুটো কিস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে পিএম কিষাণ প্রতি মাসের প্রকল্প না, সেটা পাবেন। আর দ্বিতীয় হচ্ছে প্রতি মাসের প্রকল্প হচ্ছে মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা। যারা প্রতিবন্ধী, তারা সেরকমভাবে কাজ করতে পারেন না কিছু, তো তাদের দিকটা মানবিক ভাতার দরুন মানবিকভাবেই দেখা হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের দুটোই দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভাতা। এবার বার্ধক্য ভাতা যে কোনো একটি পাবেন, বার্ধক্য ভাতা পাবেন কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। বিধবা ভাতা, ধরুন আপনি বিধবা, আপনার স্বামী এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে আপনি যদি বিধবা ভাতা অ্যাপ্লাই করেন 1,500 পাবেন, আর যদি অন্নপূর্ণা আবেদন করেন তাহলে 3,000 পাবেন। তো কোনটা আপনি আবেদন করবেন? অন্নপূর্ণা, তো অন্নপূর্ণাই আপনাকে দেওয়া হবে, চিন্তার কারণ নাই, আপনার চয়েস। তারপরে বার্ধক্য ভাতা যাদের রয়েছে, 60 বছরের ওপরে যারা, তারা পাবেন না অন্নপূর্ণা যোজনা, তারা শুধুমাত্র বার্ধক্য ভাতা পাবেন। এবার আসি, সামাজিক দায়বদ্ধতা এবং অন্যান্য কিছু শর্ত রাখা হয়েছিল, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সন্তানের শিক্ষা, সন্তানকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হবে। দেশবিরোধী সমাজবিরোধী কোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকলে সরকারি সুবিধা বাতিল হতে পারে, কনফার্ম না, কিন্তু এটাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সন্তান যাতে আমাদের দেশের প্রতি দায়বদ্ধ হয়, সেই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো উচিত। দেশের যে পাঠ্য বই, দেশের যে শিক্ষা, দেশের যে স্বাধীনতা সংগ্রামীদের, তাদের তথ্য জানবে। দেশ বিরোধী শিক্ষা যদি তারা পায় তাহলে দেশের বিরুদ্ধেই যাবে, সেই কারণে যাতে এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখা হবে যাদের 18 বছরের কম বয়সী সন্তান রয়েছে। এবার সরকারের টিকাকরণ অর্থাৎ ভ্যাকসিনেশন, শিশুরাও যাতে সব দিক থেকে সুস্থ থাকে, সেই দিকেও পরিকর হচ্ছে আমাদের রাজ্য সরকার। সেই কারণে শিশুদের সরকারের টিকাকরণ সম্পূর্ণ বাধ্যতামূলক এবং প্রকৃত প্রাপকদের চিহ্নিত করেই কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। টিকাকরণও কিন্তু জরুরি। ঠিক আছে, এবার বলে রাখি স্ট্যাটাস চেকিং। আপনার আবেদন বর্তমান অবস্থা, ধরুন আপনার অনুমোদন হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, তার মানে যাচাই সম্পূর্ণভাবে সফল হয়েছে, ফোনে টাকা ঢোকার SMS হয়তো আজকেই আপনি পেয়ে যাবেন, নয়তো কালকে, নয়তো 1 আগস্টে পাবেন। আর আন্ডার ইনকোয়ারি রয়েছে বা পেন্ডিং রয়েছে, যাচাইয়ের কাজ এখনও চলছে, আপনার আবেদন বাতিল হয়নি, প্রয়োজনে কাগজ হাতে রাখুন, কিছুদিনের মধ্যে আবার হয়তো আপনাকে ফোন করে চেকও করতে পারে বা চেক করে নিজেরাও অ্যাপ্রুভ করে দিতে পারে। এবার রিজেক্ট মানে আধার বা ব্যাংকের যোগ্যতায় কোনো রকম শর্ত পূরণ হয়নি। যদি আপনি নিজেকে রিজেক্ট হওয়ার পরও, আমি যেগুলো বললাম যে 10,000-এর বেশি ইনকাম করেন না, আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করেন না, কিংবা আপনার বাড়িতে কেউ আয়কর দেন না, আপনি গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যে শর্ত আছে ওগুলো যদি পূরণ করে আপনাকে নিজেকে যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে যান, গিয়ে জিজ্ঞাসা করুন কেন বাতিল হয়েছে, এবং আপনার যদি বাতিল ভুলবশত হয়ে থাকে তারা ঠিক করবে, তারপরেও যদি আপনার যোগ্য মনে হয় তারপরেও অপশান রয়েছে। টাকা আটকে যাওয়ার প্রধান কারণ ব্যাংক বা আধারের নাম হুবহু মিল না থাকা। অনেকের ক্ষেত্রে আধার কার্ডে একটা নাম আছে, ভোটার কার্ডে একটা নাম আছে, ব্যাংকের অ্যাকাউন্টে একটা নাম আছে, তো আধার কার্ডের নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম যদি সেম না হয় কিন্তু সমস্যা হবে। ধরুন অনেকে রয়েছে আলিম শেখ আলী,
ওই সেকটা অনেক জায়গায় বাদ, আলিম আলি, তাহলে কিন্তু হবে না। যেমন আমাদের হিন্দুদের ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক সময় এরকম দেয় রাজীব কুমার রয়, কুমার কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে বা একটা স্পেলিং মিস্টেক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে, মানে টাকা আসতে সমস্যাও হতে পারে। এগুলো থাকলে একটু চেক করে নেবেন এবং করবেন ঠিক, কারণ প্রতিনিয়ত আপনার এই জিনিসগুলো আপনাকে যে কোনো কাজ করতে বাধা দেবে, এগুলোকে ঠিক করুন। এবার ডিভিডি লিঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেক্ষেত্রে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে আপনারা ডিভিডি অ্যাক্টিভ করুন, আর অ্যাক্টিভ আছে কিনা দেখুন। এছাড়া বলে রাখি, যদি আপনার মনে হয় আপনি যোগ্য বা আপনার মনে হচ্ছে পাশের বাড়ি এই ব্যক্তিটা তো সরকারি চাকরি করে, এনার বউ কেন টাকা পাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন এবং নিজের যোগ্য হলে না পেলে সেটারও অভিযোগ করতে পারেন। তার জন্য অভিযোগের জন্য সিএমের ওয়েবসাইট পোর্টাল তো এই মুহূর্তে রয়েছে, তাছাড়াও অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট আছে সেটা খুব তাড়াতাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেটাকে রিওপেন হবে, এখন চালু আছে, কিন্তু সেখানে একটা অপশান আসবে অভিযোগের, এর পুরো ভেরিফিকেশনের পরেই হয়তো আসবে, সেই জায়গায় একটা রিওপেন অপশান আসবে এবং সেখানে কোনো রিপোর্ট করতে চাইলে বা কোনো অভিযোগ জানাতে চাইলে বা কমপ্লেন করতে চাইলে সেটা কিন্তু করতে পারবেন। তো এক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরা যেমন টাকা পেলে আপনি অভিযোগ করতে পারবেন, তেমন আপনি নিজেও টাকা না পেলে অভিযোগ করতে পারবেন, তারপরে আপনার সমস্তটা খুঁটিয়ে দেখে আপনাকে যোগ্য হলে টাকাও দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তো কোনো চিন্তার বিষয় নেই। এবার বলে রাখি যে টাকা ঢোকার আগে আপনি এই 4টি জিনিস একটু দেখে রাখুন। নিজের এলাকায় ভিডিও বা পৌরসভায় গিয়ে বর্তমানে স্ট্যাটাস একটু জানুন যদি আজকে টাকা না ঢোকে, এবং আধার ব্যাংক এবং কেওয়াইসি ব্যাংকে ঠিকঠাক আছে কিনা, ডিভিডি লিঙ্ক আছে কিনা সেটা একটুখানি দেখুন, নিশ্চিত করুন, এবং অযথা যে গুজব রয়েছে সেগুলোতে কান দেবেন না, কারণ আপনাদের টাকা প্রত্যেকটি যোগ্য ব্যক্তির টাকা কিন্তু সরকার দেবে। এছাড়া এটাও বলে রাখি যে 35,000 কোটি টাকা বাজেট রয়েছে, সেই অনুযায়ী আপনারা যদি দেখেন 1.5 কোটি মানুষকে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সেই টাকা সবাই পাবে না। এই যে 1.5 কোটি মানুষ প্রত্যেকে কিন্তু পাবে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই যে 1.5 কোটি মানুষ রয়েছে তাদেরকে মাল্টিপ্লাই করলে 3,000 যে টাকাটা আসে সেটা যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে 8 মাসের বাজেট হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারপরে কিছু মাস আর বাকি, এবং তারপরেও যদি এক্সট্রা 35,000-এর বেশি টাকা লাগে সেটা অর্থ দপ্তরের সঙ্গে কথা হয়ে গেছে, টাকা লাগলে সেটা কিন্তু অ্যারেঞ্জ করবেন রাজ্য সরকার, কিন্তু প্রত্যেকটি যোগ্য মহিলাকে দেবেন এমনই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং যদি 10ই জুলাইয়ের আগে আবেদন করেন তাহলে কিন্তু 17ই আগস্ট ধাপে ধাপে টাকা ঢুকবে, হয়তো 17ই আগস্ট ঢুকছে কিংবা 18 তারিখ, মানে আগস্ট মাস জুড়ে কিন্তু টাকা ঢুকবে। মনে রাখুন, মোটামুটি ধরে রাখুন 20-30 তারিখের মধ্যে টাকা ঢুকবে, না ঢুকলে তারপরে কিন্তু আপনি কমপ্লেন করবেন, আগে না। এবং 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের যাচাই চলছে, অনেকের ক্ষেত্রে হয়তো যাচাইও হয়ে গেছে, তারা এই মাসে টাকা পাবেন না, তারা সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা পাবেন। কেমন? এই হচ্ছে পুরো কমপ্লিট বিষয়। তো এই মুহূর্তে আপনারা অধিকাংশ কিন্তু মহিলারা টাকা পাচ্ছেন, যেটা এই মুহূর্তে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য বা ঘোষণা অনুযায়ী আমরা জানতে পেরেছি। বাদবাকি আজকে অনেকের টাকা ঢুকে গেছে, কাদের টাকা ঢুকে গেছে অবশ্যই বলুন, কাদের টাকা ঢোকেনি এবং কারা রীতিমতো কালকের জন্য ওয়েট করছেন সেটাও জানাতে ভুলেন না, এবং কবে আপনি আবেদন করেছেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে। থ্যাংক ইউ।